শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন লেখক কিশলয় জানার লেখা সিলিং। লেখক কিশলয় জানার জন্ম 1974 সালে অবিভক্ত মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে। পেশায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। গল্প লেখার সূত্রপাত মাত্র 4 বছর আগে। বাংলা ভাষার নানা পত্রপত্রিকা ও ওয়েবজিনে তিনি নিয়মিত লেখা প্রকাশ করেন। একাধিক সংকলনে লিখেছেন গল্প ও উপন্যাস। যৌথভাবে সম্পাদনা করেছেন ড্রাকুলা শিবির। এককভাবে সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ, স্মৃতিকথা। বাংলার বাবু সংস্কৃতি নিয়ে তার একক বই সমাজ সাহিত্য সংস্কৃতিতে বাবু প্রকাশিত হয়েছে। আজকের গল্প লেখক কিশলয় জানার লেখা সিলিং। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় রাজীব, অরিজিৎ, সুদীপ্ত, উজ্জ্বল, কল্পলাল, সোমক ও ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে লেখক কিশলয় জানার লেখা সিলিং। রোববার গিন্নি গেছেন ছেলে বৌমা নাতনিকে নিয়ে বৌমার বাপের বাড়িতে। সেখানে কিসব পুজো আচ্চার ব্যাপার স্যাপার আছে। আমি একে নাস্তিক, তার উপর অলস স্বভাবের মানুষ। রিটায়ারমেন্টের পরে আরও অলস হয়ে গেছি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তো আমার দৌড়ই তেমনই সচিনবাবুর বাড়ি পর্যন্তই। খাওয়া দাওয়া সারতে সারতে দেখলাম 2টো বেজে গেল। যদিও গিন্নি ভালো মন্দ রেঁধে রেখে গিয়েছিলেন, তারা ফিরবেন কাল বিকেলে। নাতির স্কুল ছুটি আছে কাল, ফাউন্ডেশন ডে। ছেলে শ্বশুর বাড়ি থেকে আপিস হয়ে রাতে ফিরবে। খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা এটা ওটা করতে করতে কেটে গেল। দিবানিদ্রার অভ্যেস আমার কোনো কালেই নেই। নাতনি থাকলে তার গল্প শোনার বায়না মেটাতে মেটাতেই বেলা গড়িয়ে যেত। গিন্নিও নেই, ফলে ঝগড়া করার উপায়ও নেই। ভাবলাম যাই, অলস দুপুরে ঘরে বসে না থেকে শচীনবাবুর বাড়ি থেকে ঘুরে আসি। শচীনবাবু থাকেন আমাদের পাড়াতে। বিরাট বড় শিকেলে প্যাটার্নের বাড়িতে অনেক কালের কেয়ারটেকার শ্রীনাথের দায়িত্বে একা থাকে। মেয়ে জামাই থাকে পুনেতে। অনেকবার বলা সত্ত্বেও বসত বাড়ি বিক্রি করে সেখানে গিয়ে থাকতে শচীনবাবু নারাজ। হ্যাঁ, মেয়ে অবশ্য নিয়মিত খোঁজখবর নেয়। বয়স তো আর কম হলো না তার, 85-র ওপর। এককালে ইতিহাসের অধ্যাপক ছিলেন কলকাতার একটি নামী বিশ্ববিদ্যালয়ে। এখনও পড়াশোনা করেন, প্রবন্ধ লেখেন নানা পত্র পত্রিকা জার্নালে। নিয়ম করে যান এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরিতে। সারা জীবন লেকচার, সেমিনার কিংবা কাজে কর্মে, সেই সঙ্গে ভ্রমণের নেশায় দেশ বিদেশে কত যে জায়গায় গেছেন তারই অর্থ নেই। সেসব ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে জুটেছে তার নিজের জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা। অবশ্য আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অভিজ্ঞতা থাকে। সেসব শুনতে বা শোনাতে নিজের উদ্যোগে 60 পেরোনো অবসরপ্রাপ্ত আমাদের কজনকে নিয়ে শচীনবাবু গড়ে তুলেছেন অবসরণিকা নামের ক্লাব, যার হেডকোয়ার্টার্স ওর নিজের বাড়ি, আর ব্রাঞ্চ অফিস আমাদের গুটি 5-6 সদস্যর বাড়িতে। প্রতি সপ্তাহে দিন 2 অবসরণিকার অধিবেশন বসে। বেশিরভাগ বসে অবশ্য শচীনবাবুর বাড়িতেই, উনিই ডাকেন। শ্রীনাথের রান্নার হাত অসাধারণ। দেশি হোক বা কন্টিনেন্টাল, মুখে দিলে মনে থেকে যায়। শচীনবাবু এককালে ছিলেন ভোজন রসিক। এখন নিজে মেপে খান, কিন্তু অন্যকে খাওয়াতে ভালোবাসেন খুব। আর বাড়ির খাবার এতটাই লোভনীয় যে 60 পেরোলেও না করা যায় না। তবে সবচেয়ে লোভনীয় শচীনবাবুর গল্পগুলি, যেগুলিকে উনি বলেন আমার জীবনের বিচিত্র ঘটনা। শচীনবাবু ঘরেই ছিলেন। আমাকে দেখে হৈ হৈ করে উঠলেন। আরে এসো এসো, কি জানো, তোমাদের কথাই ভাবছিলাম। আসলে তোমরা এমন অভ্যাস খারাপ করে দিয়েছো, আজ যে ডাকবো তার উপায় নেই। কেয়ারটেকারটি গেছে তার কে এক মাস্তুতো ভাইয়ের অসুখ করেছে, তাকে দেখতে ফিরবে কাল সকালে।
তোমাদের কেউ এলে আজ যে ভালো মন্দ কিছু ধরে দেব তার উপায় নেই। আমি তার সেকেলে বৈঠকখানার পেল্লায় গদি আঁটা চেয়ারে বসতে বসতে বললাম, "হা, যখনই আসি খ্যাটন তো কম হয় না, একদিন না হয় তার অন্যতা হলো। তাছাড়া গিন্নি থাকবেন না বলে ভালো মন্দ রেঁধে রেখে গিয়েছিলেন, সেসব সাঁটিয়ে পেট জাগে বলে একবার টইটুম্বুর। উনি আপনি ভাববেন না। তুমি এসেছো যখন বাকিদেরও ডাকি। আজ তো রবিবার, অনেকেরই অনেক রকম প্ল্যান থাকে। জানেন তো, রিটায়ার করলে বাড়ির লোকজন ভাবে অকম্মার ঢেকি, ফলে ডিশ ওয়াশ থেকে শুরু করে ভ্রমণকালে মোট বওয়ার কাজটিও করিয়ে নেয়। জানেনই তো, ডাকুন, দেখুন কজন আসতে পারে। আমার কথাই সত্য হলো। শচীনবাবু একের পর এক ফোন করে শেষে ফোন বন্ধ করে বললেন, তুমি ঠিকই বলেছ। বিমল গেছে মেয়ের বাড়ি, শুভ্রকান্তির ঠান্ডা লেগে জ্বর মতো হয়েছে, বিছানায় শুয়ে আছে। অনিল গেছে তার এক বন্ধুর গৃহপ্রবেশ অনুষ্ঠানে। আছে কেবল সমরেশ আর লালবিহারী। তারা আসছে। লালবিহারী তার সেকেলে রয়্যাল এনফিল্ডে সমরেশকে তুলে নিয়ে এসে পড়বো বলল অচিরেই। লালবিহারী এসে বলল, অনিলের এই বন্ধুটিকে আমিও চিনি, আমারও নেমন্তন্ন ছিল, কিন্তু জরুরি কাজ থাকায় যেতে পারলাম না। মালদার লোক, কোটি কোটি টাকার ফলাও কারবার। বড়বাজারে পৈতৃক ব্যবসার অংশীদারিত্ব আছে। বরানগরে গঙ্গার ধারে পেল্লায় বাড়ি। আজকেরটি অবশ্য বাড়ি নয়, নতুন ঝাঁ চকচকে 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। কলকাতা শহরে এরকম খানাটিক ফ্ল্যাট আছে তার। গৃহপ্রবেশ করেই কোনো আপিস বা নির্ঝঞ্ঝাট ভাড়াটা দেখে ভাড়া দিয়ে দেবে। সমরেশ বলল, এই বাড়ি বা ফ্ল্যাট কেনা পয়সাওয়ালা লোকেদের একটা নেশার মতো। রেস্তোর জোর আছে তাই, আমাদের সে জোরও নেই, সেই কারণে এমন বহুমূল্য নেশাও নেই। নেশা কিন্তু সবসময় মারাত্মক। বাড়ি কেনার নেশাও, জানো তো। শচীনবাবু বলে উঠলেন। আমরা তার কথা শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বাড়ি কেনার নেশা আবার খারাপ কেন হবে? পুরনো বাড়ি তো নয়, যাকে বলে দোস্তুর মতো ফ্ল্যাট। তাহলে ট্যাঁকের জোর থাকলে আর মারাত্মক কিসের? নতুন ফ্ল্যাট, ডেভেলপার নামি দামি, ঠকার চান্সই নেই। নতুন ফ্ল্যাট মানেই সবকিছু ফার্স্ট ক্লাস, ওকে এমন ভেবো না। নতুন ফ্ল্যাটেও যে কত ধরনের বিপদ আপদ ওঁত পেতে থাকে, সব ভালো করে দেখে শুনে নিতে হয়। এমনিতে ঝাঁ চকচকে ভারী, কিন্তু ঢুকলেই হয়তো দেখবে চারপাশের আবহাওয়া বদলে গেছে। আমরা সমস্বরে বলে উঠলাম, মানে? মানে ভেবো না, বানিয়ে বলছি। তোমরা তো জানো আমি ভূত প্রেত অপদেবতা এসব কিছুই বিশ্বাস করি না। তবুও আমার জীবনে নেই নেই করে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলেনি। তবে আমি মনে করি বিজ্ঞান একদিন এত দূর এগিয়ে যাবে, সে না মেলা ব্যাখ্যার যুক্তিযুক্ত সঠিক উত্তর দিতে পারব। যাক, তত্ত্বকথা ছেড়ে এবার অভিজ্ঞতার কথা বলি, শোনো। 1957-58 সালের কথা। আমার বয়স তখন 15-16। ম্যাট্রিকুলেশন দিয়ে গেজেট বেরোনোর অপেক্ষা করছি। কলকাতায় তখন মানুষের ভিড়, খাদ্য সংকট দেখা দিয়েছে। জিনিসপত্রের দাম আক্রা, বাড়ির দাম কম। একদিন ফুটবল পিটিয়ে বাড়ি ফিরছি, মা বললেন, তুই এত দেরি করলি? তোর মেজমামা কখন থেকে এসে বসে আছে? আমার মেজমামা রেলের বড় চাকুরি করতেন, কিন্তু হলে কি হবে, মোটেও রাশ ভারী নন, হাসি খুশি আমুদে মানুষ। আমাকে দেখে হৈ হৈ করে বলে উঠলেন, আরে শচী, তোর অপেক্ষাতেই বসে আছি। কাল চল দেখি আমার সঙ্গে, একটু দেখে আসি। যদি পছন্দ হয় না, কিনেই ফেলবো। আমি পুরোপুরি হাঁ। লেজা চিনি না, মুড়ো জানি না, কি দেখব কেন দেখব কিছুই বুঝতে পারলাম না। আমার মুখ দেখে মেজমামা অনুমান করলেন আমার অবস্থা। তখন জিভ কেটে বললেন, এই দেখো, তুই তো জানিসই না কি ব্যাপার। বেশ বেশ ষাটে বলছি, শোন, একখানা নতুন বাড়ি পেয়েছি, বুঝলি, একেবারে জলের দরে। বাড়ি রেডি, কিন্তু গৃহপ্রবেশ হয়নি। যিনি বানিয়েছিলেন তার হঠাৎ স্ত্রী বিয়োগ হয়েছে। একমাত্র ছেলে সোভিয়েত রাশিয়া থাকে, সেখানে বাবাকে নিয়ে যেতে চায় বরাবরের জন্য। সেজন্য তিনি বাড়ি বেচে দিতে চান, তবে দালালের মারফত বেচবেন না, কোনো জানা চেনার মধ্যে বেচতে চান। তো আমাদের ওই হাওড়া ডিভিশনের এক জুনিয়র সম্পর্কে তাঁর আত্মীয়, সেই সূত্রে আমি জানতে পেরে যোগাযোগ করেছিলাম। আমার সঙ্গে কথা বলে তিনি খুব
খুশি হয়েছেন, বাড়ি আমাকেই দিতে চান। তবে কেনার আগে দেখে নেওয়া ভালো। বাড়ি তো আর চপ সিঙ্গারা নয় যে বারে বারে কিনবো। তা কালকেই চল না। তোর তো এখন স্কুল টুল নেই নাকি? হ্যাঁ, তা মামা ভাগ্নে মিলে কাল দুপুরে দেখে আসি একবার। চল, বাড়ি দেখতে হলে দিনের বেলায় দেখা ভালো। কি, যাবি তো? কেন যাবে না মেজদা? বাড়িতে থেকে ও বই মুখে বসে থাকা ছাড়া কি এমন রাজকার্য করবে? সুযোগ পেলে অবশ্য ফুটবল খেলতে বেরিয়ে যাবে। যাক, তুমি কিন্তু বাড়ি দেখে ফেরার পথে এখানে খেয়ে তারপরে যাবে। অনেক দিন তোমায় সামনে বসিয়ে খাওয়াইনি। বেশ 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 বেশ, তাহলে ওই কথাই রইল। সচি, তুই রেডি থাকিস কেমন? হ্যাঁ হ্যাঁ, সে থাকবো, কিন্তু বাড়িটা কোথায় বললে না তো? মানে যাবো কোথায় আমরা? ভবানীপুরে, জমজমাট পাড়া। ভদ্রলোক কাছেই থাকেন, আমি বলে রাখবো, চলে আসবেন। পরের দিন বাড়ি দেখে খুব ভালো লাগলো। দোতলা বাড়িটা খুব বড়ও নয়, ছোটও নয়। উপরে নিচে মিলিয়ে 5-6খানা ঘর। ঘরগুলি আয়তনে যেমন বড়, তেমনি প্রমাণ সাইজের সব জানালা, চকমিলান মেঝে, ঘরের দেওয়াল থেকে সিলিং সাদা চুনকাম করা। নতুন বাড়ি বলে চেনা যায়। কোথাও কোনো ঝুল ময়লা কিচ্ছু নেই, সব একেবারে ঝকঝক তকতক করছে, যেন ঢুকে পড়লেই হয়। বাড়ির চারপাশে ছোট্ট এক ফালি বাগান করার মতো জায়গা। একটি আম, 2টি নারকেল আর একখানি লেবু গাছ আছে দেখলাম। লেবু ফুলে গাছটা ম করছে। বাকি জায়গা অবশ্য শূন্য। বাড়ির মালিকের হাতে বাগান করার অপেক্ষায় যেন প্রতীক্ষা করে আছে। আশেপাশে পেল্লায় পেল্লায় সব বাড়ি, তবে সব বাড়িরই খুব উঁচু পাঁচিল আর গাছপালা দিয়ে ঘেরা বলে লোকজন কাউকে দেখা গেল না তেমন। মামা খুব খুশি, আমিও। তক্ষুনি ডিল ফাইনাল হয়ে গেল। বাড়ি হস্তান্তরিত হতে খুব বেশি দিন লাগলো না। তারপর একদিন শুভ দিন দেখে বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানও হয়ে গেল। মেজ মামা, মামি, মামাতো দাদা, ভাই বোনেরা খুব খুশি। মামাতো দাদারা থাকে উলুবেড়ে, ভাই বোন সেখানে স্কুলে পড়ে। কথা হলো তারা ফাইনাল দিয়ে নতুন ক্লাসে উঠলে তবে সকলে এখানে চলে আসবেন। তাছাড়া বাড়ি তৈরি হলেও তখনও ইলেকট্রিকের লাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়নি। নিচের ঘরগুলোর মধ্যে কেবল বৈঠকখানায় লাইট লাগানো হলেও ফ্যান লাগানো বাকি। সিলিংয়ে হুঁক ঝুলছে কেবল। বাড়ি এখনই আসা অসম্ভব। ঠিক হলো আপাতত মামাতো দাদা আর আমি 3 দিন 3 রাত এ বাড়িতে থাকবো। ওই গৃহপ্রবেশের পর এমন থাকাটাই রীতি। শুনে আমি খুব খুশি। স্বাধীন জীবন, এই 3 দিন 3 রাত। মামাতো দাদাটি কলেজে পড়ে, বাবার মতোই রুগুড়ে মানুষ, জমবে ভালো। তখন যদি জানতাম কি হতে যাচ্ছে। গৃহপ্রবেশের পর লোকজন, আত্মীয় বান্ধব চলে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেল। মেজ মামা উলুবেড়ে থেকে মোটর নিয়ে এসেছিলেন, নিজের মোটর। বড় মামা, ছোট মামা, মাসিরা, অন্যান্য আত্মীয় স্বজন, শেষে মেজ মামা নিজে, সঙ্গে মেজ মামি, মামাতো ভাই বোন সকলে চলে গেল। মা বাবাও আমাদের দুজনকে রুটিন মাফিক সাবধানে থাকতে বলে চলে গেলেন। সারাদিন অনেক ধকল গেছে, খুব ক্লান্ত। আজ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। দুপুরবেলার খাবার খেয়েছি সন্ধ্যের সময়, পেট একেবারে ভর্তি। তাও রাতে খিদে পেলে খাবার জন্য অনেক সন্দেশ, রসগোল্লা, লুচি, তরকারি সব রেখে গেছেন মামি গুছিয়ে। মামাতো দাদার নাম বিপ্রদাস, আমি ডাকি বিপ্রদা। তা সকলে চলে যেতে বিপ্রদা বলল, সচিব, আজ আর বেশি রাত জাগবো না, বুঝলি, তাড়াতাড়ি শুয়ে পড়বো। মানে সারা দিন যা গেল, শরীরটা একেবারে আইঢাই করছে রে। হ্যাঁ গো, আমারও। তাহলে চলো ওই বাইরের গেটে তালাটা লাগিয়ে এসে সদর বন্ধ করে একবার ওপরের ঘরগুলো দেখে আসি। এখনো আলো তেমন মরেনি, অবশ্য সঙ্গে টর্চ আছে। বলা যায় না যে কাজের বাড়িতে আবার চোর টোর ঢুকে হয়তো বসে রইল। তোর যেমন কথা, ফাঁকা বাড়িতে চোর ঢুকে করবেটা কি শুনি? হ্যাঁ, নেওয়ার কিচ্ছু নেই তোকে আমাকে ছাড়া, তাতে আর লোকসান বই তেমন লাভ হবে না। না না, তা নয়, তবে মেজ মামা কিন্তু পই পই করে বলে দিয়েছেন যে শোয়ার আগে ওপর নিচের সব ঘরগুলো একবার দেখে নিয়ে শুতে। সেই জন্যই চল তাহলে। গেটে তালা লাগিয়ে সদর দরজা বন্ধ করে দোতলায় এলাম দুজনে। বাইরে মরা আলো, সে আলো ফাঁকা ঘরের মধ্যে ঢুকে আরো ফ্যাকাশে লাগছে। চুনকাম করা সাদা দেয়ালগুলো, ঘরগুলো সম্পূর্ণ ফাঁকা। ছাদের দরজা বন্ধ করে আমরা নিচে নেমে এলাম। দোতলা থেকে নিচে নামছি,
কি যেন মনে হলো, সিলিংয়ের দিকে তাকালাম, তাকিয়ে চমকে উঠলাম। চোখের পলক ফেলতে যতটা সময় লাগে ততটা সময়ও সম্ভবত লাগলো না। দেখলাম সিলিংয়ে যেমন আকাশে বাজ পড়লে ক্ষণ সময়ের জন্য আঁকাবাঁকা আলোর রেখা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যায়, তেমনই যেন কালো রঙের এক ফালি ফাটল এদিক থেকে ওদিকে ছুটে গেল। সিলিংটা বিচ্ছিরিভাবে ফেটে গেল যেন। প্রথমে হতবাক হয়ে গেল, পরে চিৎকার করে উঠলাম। বিপ্রদা! বিপ্রদা আগে আগে নামছিল, পিছনে টর্চ হাতে আমি। আমার চিৎকার শুনে আমার দিকে ফিরে তাকালো। সে বলল, কি হলো? চেঁচালি কেন? আরে সিলিংয়ে এক্ষুনি একটা বেশ বড়সড় ফাটল ধরলো। ফাটল ধরলো? সিলিংয়ে? কি ভুলভাল বকছিস? কই ওপরে আলো ফেল দেখি। আরে এই দেখো না। বলে সিলিংয়ের দিকে আলো ফেললাম। ফেলে নিজেই বেকুব বনে গেলাম। কোথায় ফাটল? দিব্যি সাদা চুনকাম করা সিলিং, কোনো ফাটল ধরেনি কোথাও। বিপ্রদা কান এঁটো করা হাসি এসে বলল, ও বেলা কপিস দই কাতলা খেয়েছিলি রে? হ্যাঁ, আর রসগোল্লা? না মানে কেন? না, তোর পেট গরম হয়েছে মনে হয়, না হলে নতুন বাড়িতে ফাটল দেখিস? হ্যাঁ, বলে হেসে উঠল সে। তারপর বলল, আয় নিচের ঘরগুলো বরং একবার ঘুরে দেখে ঘুমিয়ে পড়ি গে, চল। আমার চোখ টেনে আসছে এবার। আমি কোনো কথা বললাম না, নামতে লাগলাম। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে আরেকবার সিলিংয়ের দিকে আলো ফেললাম। না, কোথাও কোনো ফাটল নেই। বৈঠকখানায় শান্তি, সস্তয়ন, হোমযজ্ঞ এসব হয়েছিল। ধূপ, ধুনো, যজ্ঞের পোড়া কাঠ সব মিলিয়ে একটা অন্যরকম গন্ধ। তার সঙ্গে মিশেছিল লেবু ফুলের ভেসে আসা গন্ধ। রাত বাড়লে ফুলগুলি আরো আকুল হয়ে গন্ধ ছড়িয়ে আহ্বান করে যেন। ঘরের চৌকাঠে পা রেখে সে গন্ধই নাকে এসেছিল। এইমাত্র এই ঘরের দরজা বন্ধ করেছি নিজের হাতে। আজ সারাদিন এই ঘরে প্রদীপ চলবে, আর আলো বন্ধ হবে না। তবে একটা জানলা খোলা রেখে বাকিগুলো বন্ধ করে দিতে হবে, সেজন্যই ঘরে ঢোকা। জানলায় মোটা মোটা লোহার গরাদ, তার উপরে লোহার জালি নেট বসানো। জানলাগুলো বন্ধ করছি দুজনে। হঠাৎ বিপ্রদা বলল, এই কি ব্যাপার বলতো? এই ঘটের ফুলগুলো শুকিয়ে এমন কালো হয়ে গেছে কেন? আরে হ্যাঁ, তাই তো। যেখানে শ্রী একে লক্ষ্মী গণেশের মূর্তি বসিয়ে পুজো করা হয়েছিল, তার সামনে ঘটের ওপর স্থাপন করা শশীষ তাজা ডাব থেকে শুরু করে ফুল, ফুলের মালা সমস্তই তো শুকিয়ে একেবারে কালচে হয়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন কালো ফুলের অর্ঘ্য দিয়ে ঈশ্বর আরাধনা করেছে। প্রদীপটাও নিভে গেছে, যদিও পিতলের পিলসুজে এখনো যতটা ঘি আছে তাতে তো ভোরের আগে প্রদীপ নেভার কথা নয়। তাহলে কি খোলা জানলা দিয়ে হাওয়া এসে প্রদীপটা নিভিয়ে দিয়েছে? এই মার্চ মাসে আর তুই ঝড়ের মতো হাওয়া পেলি থেকে? বরং ঘরের বাতাসটা কেমন গুমুট লাগছে না তোর? হ্যাঁ, সেটাও তো ঠিক। হোমযজ্ঞ হয়েছিল, তার উপর প্রদীপ নিভে গিয়ে। দাঁড়ো প্রদীপটা একটু জ্বালিয়ে দিই। বলে আমি এগিয়ে গিয়ে একদিকে রাখা একটা দেশলাই নিয়ে কাঠিটা জেলে প্রদীপের সলতেটা ধরাতে গেছি। হঠাৎ উপরের সিলিং থেকে কি যেন এসে পড়লো আমার হাতের উপরে। আমার হাত কেঁপে গিয়ে পিলসুজ দান সহ প্রদীপটা পড়ে গেল সশব্দে। মেঝেতে ঘি সলতে পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি হাতের দিকে তাকিয়ে দেখি একরাশ কালো কালো তুলোর আঁশের মতো কিছু, কিন্তু সিলিং তো পরিষ্কার, সেখান থেকে এসব পড়বে কেন? এই ভেবে সিলিংয়ের দিকে তাকিয়ে দেখে আমি হাঁ হয়ে গেলাম আরেকবার। আরে কি হলো? কি যে করিস? আর একটু হলেই গরম ঘি পড়ে হাত পুড়ে যেত তোর। একটু সাবধানে করবি তো। কিছু হলে মাসিকে কি জবাব দিয়ে করতাম বল দেখি? হ্যাঁ বিপ্রদা, কি রে? ওই দেখো, ওপরের দিকে দেখো। এ কি রে, সিলিংটার এমন দশা হলো কি করে? চারদিকে এভাবে ফাটলে বা কি করে? মেয়ের জায়গা ঠিক ওপরে তো দেখছি অনেকখানি সিলিং পুড়ে যেন ঝামা হয়ে গেছে, আর সেখানে আবার কালো কালো তুলোর আঁশের মতো কি সব ঝুলছে। ওগুলো আবার কি? আচ্ছা বিপ্রদা, বাবা কিংবা আমি তো হোমের সময় ঘরে কেউই ছিলাম না। জানোই তো যে বাবা এসব পছন্দ করেন না। তা তুমি তো ছিলে,
যজ্ঞের আগুনকে এতটাই উপরে উঠেছিল যে সিলিং কালো হয়ে যাবে? সেটাই তো ভাবছি রে, অত ওপরে আগুন ওঠার কোনো প্রশ্নই নেই। হাতখানেক কি 1.5 হাত মতো ওপরে উঠেছে বড় জোর, কিন্তু তাতে তো সিলিং কালো হয়ে যাওয়ার কথা নয়। হ্যাঁ মানছি তার ধোঁয়া লেগে জায়গাটা সামান্য মলিন হতে পারে, কিন্তু তা বলে এভাবে পুড়ে ঝামা হয়ে যাওয়ার মতো? তার উপর তুলোর কালো আঁশের মতো ওগুলো কি ঝুলছে, ওগুলো আবার এমনভাবে কাঁপছে যেন জীবন্ত। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, ওর উপর টর্চের আলো ফেলে দেখবো একবার? হ্যাঁ ফেল তো দেখি। আরে হ্যাঁ, ফাটল তো নেই, আর বাকি যা ছিল সেগুলোও দেখছি বেমালুম হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, যেন কোনো কালে ছিলই না। আরে ব্যাপারটা কি বলতো, হ্যালুসিনেশন নাকি? লুসিনেশন হলে দুজনের একসঙ্গে হবে? সেটাই তো। এই বিপ্রদা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। অলৌকিক ব্যাপার নয় তো? বিপ্রদা কলেজে ফিজিক্স নিয়ে পড়ে, তাও সে যে অলিক ব্যাপারে বিশ্বাস করে এ জেনে এই অবস্থা তো আমার হাসি পেল। আমি বললাম, বিপ্রদা, বাবা যদি থাকতেন না, তোমার পুরো কান মুলে দিতেন। হ্যাঁ, মেশো খুব স্ট্রিক্ট এ ব্যাপারে। কিন্তু তুই বল, তাহলে কিভাবে ফাটল গজালো, আবার মিলেও গেল? এর পেছনে কি কোনো রহস্য নেই? হ্যাঁ আছে, তবে সেটা প্রমাণ সাপেক্ষ। একদিন বিজ্ঞান হয়তো এর যুৎসই প্রমাণ দিয়ে দেবে। বিজ্ঞান সবকিছু তার নিজস্ব যুক্তি দিয়ে মিলিয়ে দিতে পারে কি? হ্যাঁ, সেটা কিন্তু পারে। দেখো, কাল যা রহস্য ছিল, বিজ্ঞান আজ তার সমাধান করে রহস্যকে আর রহস্য থাকতে দেয়নি। এই ঘটনাটার পেছনেও না নিশ্চয়ই কোনো কারণ আছে। বিজ্ঞান তারও রহস্য একদিন ধরে ফেলবে, এটাই আশা রাখি। কথা শেষ হয়নি। একমাত্র খোলা জানলা দিয়ে এক ঝলক দমকা বাতাস এসে আমাদের উপর দিয়ে বয়ে চলে গেল। সেই হাওয়াতে কোনো লেবু ফুলের গন্ধ মিশেছিল না, কিন্তু গা গুলানো পচা পাঁখ আর মাংস পোড়ার গন্ধ মিশেছিল তাতে। আমরা যে যার নাক চাপা দিলাম। ওদিকের বাড়ির বাগানে কিছু মরেছে মনে হচ্ছে, সম্ভবত ব্যাঙ কিংবা ছুঁচো, তারই গন্ধ এটা। হ্যাঁ, বাপরে। চলো, কাল সকালে ফুল টুল পরিষ্কার করা যাবে। বাকি ঘরগুলো দেখে আজকে শুয়ে পড়বো। মনে হচ্ছে শারীরিক আর মানসিক ক্লান্তির জন্যই এমন হচ্ছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। চল। সে রাত্রে আর কিছু হয়নি। আমরা অবশ্য মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু ঘটলেও আমরা কেউ তা টের পাইনি। কেবল একবার আধো ঘুম আধো জাগরণের মধ্যে মনে হচ্ছিল কেউ যেন কিছু একটা কাটছে। এক টানা করাত দিয়ে কাঠ চেরার আওয়াজ পাচ্ছিলাম। সকালবেলা সব স্বাভাবিক, ঘরগুলো দিনের উজ্জ্বল আলোয় হাসছিল। তবে বৈঠকখানার সিলিংয়ে কালো পোড়ার দাগটা থেকে গিয়েছিল। মেজমামা আসতে পারবেন না সকালে, তবে মা এলেন খাবার দাবার নিয়ে। কালকের খাবার সব পড়েছিল। রাতে কেউ তো আর কিছু খায়নি, খিদেও পায়নি, মনের অবস্থাও তেমন ছিল না। মাকে অবশ্য এত কিছু জানালাম না। তবে সিলিংয়ে কালো পোড়ার দাগ দেখে তিনি বললেন, হোমের পোড়া ঘিয়ের ধোঁয়া হয়তো বাতাসে ভেসে উপরে সিলিংয়ে গিয়ে জায়গাটা কালো করে দিয়েছে। আবার চুনকাম করিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, আমারও তেমনটাই মনে হচ্ছে। আমি কিছু বললাম না, কারণ আমার মনে হচ্ছিল ব্যাপারটা এত সরল নয়। গতকাল রাতে যতটুকু জায়গা জুড়ে পোড়ার দাগটা ছিল, আজ আরও বেশি ছড়িয়েছে দাগটা। এটা কিভাবে হয় সেটা মাথায় আসছিল না। যাই হোক, ব্যাপারটা আমি চেপে গেলাম। আজ দেখতে হবে আর কিছু হয় কিনা। তখন যদি জানতাম আরও খারাপ অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করে আছে। বিকেলে মেজমামা এলেন। সিলিং দেখে আফসোস করলেও তাকে চিন্তিত মনে হলো না। একগাল হেসেই বললেন, বাড়িটা আমাকে দিয়ে আরো কিছু খরচ করাবে আর কি।
যাক, ও নিয়ে তোদের ভাবতে হবে না। কালকের রাতটা ভালো ভালো কেটে যাক, আমি লোক লাগিয়ে ঠিক করে নেব। ইলেকট্রিকের কাজগুলো সেরে নেওয়ার পর আর একবার চুনকাম করাতেই হতো। এখন চল, দোকান থেকে তোদের কবিরাজি কাটলেট আর চা খাইয়ে আনি। তোদের রাতের খাবারের ব্যবস্থা করে আমি উলুবেড়ে আবার ফিরবো, দেরি হয়ে যাবে, চল। শুনে আমরা হই হই করে উঠলাম। তারপর কবিরাজি কাটলেট, পাইস হোটেলে কলকাতায় মাটন ভাত সাঁটিয়ে যখন ফিরলাম তখন 8টা বেজে গেছে। মেজমামার বাড়িতে ঢুকলেন না। উলুবেড়ে নেহাত কাছে নয়, ফিরতে অনেক রাত হয়ে যাবে। আগের দিনের অভিজ্ঞতার জন্য গা ছমছম করছিল একটু, কিন্তু দুজনে মিলে দোতলা একতলা ঘুরে আজ আর নতুন কোনো অভিজ্ঞতা হলো না দেখে নিশ্চিন্ত হলাম। বিপ্রদা বলল, আজ আর কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না, তাই না সুচি? এখনো কেন, তোর কি মনে হচ্ছে পরে কিছু হবে? আরে না না, সেভাবে কিছু বলিনি আমি, এমনিই বললাম দেখো কিছু না হলেই তো ভালো। কাল যা সব হচ্ছিল এমন এর আগে কিন্তু কোনোদিন ঘটেনি, আর সেই জন্য একটু বেশি ভয় পেয়ে গেছিলাম হয়তো। জানিস, কালকের ব্যাপারে আমি ভেবেছি সারাদিন। মনে হয় ওগুলো কোনো ফাঙ্গাস, মানে ছত্রাক জাতীয় কিছু হবে যা খুব দ্রুত বাড়ে। হ্যাঁ হতে পারে, কিন্তু আলো ফেলার পর কোথায় হারিয়ে গেল তারা? হয়তো আলো পড়লে ওদের রং বদলে যায়, সাদা হয়ে যায়। সাদা সিলিংয়ে ওরা ছিল, এটা ঠিক, কোথাও যায়নি। কিন্তু এমনিতেই বৈঠকখানায় যে বাল্বটা লাগানো আছে তার আলো এত কম যে কিছুই দেখা যায় না। তার ওপর তোর টর্চের আলোয় আর কতটুকু দেখা যেতে পারে, তাই না? কি জানি, হয়তো বিপ্রদা কথাগুলো ঠিকই বলছে, কিন্তু আমি যেন ঠিক ভরসা পাচ্ছিলাম না। ঠিক সে সময় শুনলাম কোথাও যেন করাত দিয়ে কাঠ চেরার মতো আওয়াজ আসছে, একটানা ক্লান্তিকর আওয়াজ, এমন আওয়াজ যাতে মন অখুশি হয়ে ওঠে। এই কি একটা আওয়াজ হচ্ছে শুনেছ বিপ্রদা? কই, কোথায়? কাছাকাছি কোথাও কাঠকল আছে মনে হচ্ছে। হ্যাঁ তা থাকতেই পারে, কিন্তু তা বলে এত রাতে? জরুরি কোনো অর্ডার হতে পারে। আহা, ভুলে যাচ্ছিস কেন? পরের মাস থেকেই বিয়ের সিজন শুরু হবে। এই সময় অর্ডারই যোগান দিতে গিয়ে অনেককেই এক্সট্রা টাইম কাজ করতে হয়। বিপ্রদার কথার মাঝখানে কাঠ চেরাইয়ের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি একবার বৈঠকখানার সিলিংয়ের দিকে তাকালাম। মনে হলো বৈঠকখানার সিলিংয়ে সেই কালো পোড়া দাগটা যেন আরও ছড়িয়েছে, আর তাতে সেই বিচ্ছিরি কালো আঁশগুলোকে আজকে আবার ঝুলতে দেখলাম। কি মনে হলো বৈঠকখানার থেকে ভিতরের ঘরে ঢুকবার যে দরজাটা আছে সেটা বন্ধ করে দিলাম ভিতর থেকে। যে ঘরে আমরা শুচ্ছিলাম সে ঘরে একটা তক্তাপোষের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মশারির মধ্যে আমি আর বিপ্রদা শুয়েছিলাম। এটা ওটা বলতে বলতে বিপ্রদা একসময় ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার আর ঘুম আসছিল না। আমি শুয়েছিলাম খোলা জানালার দিকে। সেখানে শুয়ে শুয়ে অন্ধকারে লেবু গাছটা চোখে পড়ছিল, তাতে রাশি রাশি সাদা সাদা ফুল ফুটে আছে, গন্ধও আসছিল মৃদু মৃদু। কাল যা যা ঘটেছিল সেসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল দমবন্ধ একটা পরিস্থিতিতে। ঘরে যেন বাতাসের অভাব। মুখের ওপর চাদর কেন? আমি তো কোনো চাদর গায়ে দিয়ে শুইনি। মার্চ মাসের গোড়ার দিক, ভোরের দিকেও এখন একটা গা শিরশিরে করে বটে, কিন্তু রাতে যথেষ্ট গরম। তার উপরে ফ্যানও নেই বাড়িতে, এখনো ঠান্ডা লাগার কথাও না। তাহলে চাদরটাই বা কার? আমি মুখ থেকে চাদর সরিয়ে ফেলতে গেলাম, টের পেলাম চাদরটা ভিজে আর কেমন আষ্টে গন্ধ ছড়াচ্ছে, রক্তের গন্ধ যেমন হয়। চাদরটা যে জীবন্ত তখনই বুঝতে পারলাম, কারণ আমার হাতের বাধা না মেনে সেটা ক্রমশ উপরের দিকে বেয়ে উঠতে চাইছিল যেন। এই অবস্থা আমার কি করা উচিত বুঝতে পারছিলাম না। ভাবলাম বিপ্রদাকে ডাকি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। ঠিক সে সময় বিপ্রদা নিজেই চিৎকার করে উঠল, সুচি, সুচি, আমার সারা গা যেন কি জড়িয়ে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, হাত পাও যেন বেঁধে ফেলেছে। শিগগিরই আলোটা জ্বাল। তার গলার মধ্যে ছিল সীমাহীন আতঙ্কের ছাপ। আমি বলতে যাচ্ছিলাম যে আমারও তেমন দশায় হতে যাচ্ছে সম্ভবত। আমি ছটফট করছিলাম। সেই সময় কোনোভাবে আমার হাত গিয়ে পড়ল মাথার পাশে রাখা টর্চের উপরে।
আমি কোনো কিছু না ভেবে টর্চটার বোতাম টিপে টর্চ জেলে ফেললাম বিপ্রদার উপরে। তারপর ঘটল সে হাড় হিম করা ঘটনাটা। টর্চের আলো পড়তে মুহূর্তকালের জন্য দেখেছিলাম বিপ্রদার সারা শরীর ঘিরে কিলবিল করছে কালো কালো আঁশের মতো অদ্ভুত কিছু, কিন্তু ওইটুকুই। আলো পড়তেই তারা একসঙ্গে ছিটকে উপরে উঠে গেল। মশারির ফাঁক গুলে কে এক আশ্চর্য কায়দায় উপরে উঠে গিয়ে সিলিংয়ে আটকে রইল। আমার শরীর থেকেও একই রকম আঁশওয়ালা আতঙ্কগুলো ছিটকে মশারি ফুঁড়ে উপরে উঠে গিয়েছিল। উপর দিকে আলো ফেলে দেখি সিলিং জোড়া ফাটলের মাঝখানে আঁশওয়ালা আতঙ্কগুলো দ্রুত ঢুকে যাচ্ছে, আবার ফাটলও দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। একটু আগের লেবু ফুলের গন্ধকে উড়িয়ে দিয়ে কোথা থেকে মাংস পোড়ার গন্ধ ভেসে আসছিল। আবার সে আওয়াজ শুরু হয়ে গেছে, কেউ যেন করাত দিয়ে কিছু কাটছেই। আতঙ্কে আমরা দুজন থরথর করে কাঁপছিলাম। বিপ্রদা কোনো রকমে বলল, সচি, কি হবে? ভয় পাচ্ছ কেন? দুজনে আছি তো, কিচ্ছু হতে দেবো না। বললাম বটে, তবে নিজেই ভরসা পেলাম না। ওরা আলো পড়লে দূরে সরে যাচ্ছে, তার মানে আলো ওরা সহ্য করতে পারে না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, আলো ওরা সহ্য করতে পারে না। ফলে যদি আলো জ্বালিয়ে রাখা যায় তাহলে হয়তো ওদের আটকানোটা সম্ভব। ঘরের আলোটা জেলে রাখি তাহলে। হ্যাঁ বিপ্রদা, জেলে দাও আলোটা। তুই জেলে দে না। আমি? হ্যাঁ, কেন, ভয় লাগছে? আমি অবাক হয়ে তাকালাম। যা ঘটেছে ভয় লাগারই কথা। বিপ্রদা নিজেও তো ভয়ে কাঁপছিল, আর নিজে যদি ভয় না পায় তাহলে নিজেই বা আলো জ্বালছে না কেন? যাই হোক, তক্তাপোষ থেকে নামতে হবে। বিপ্রদা আমার হাত টেনে ধরল। আরে কি হলো, আটকালে কেন? যদি নিচে তারা থাকে, হ্যাঁ, পা টেনে ধরে তোর? না, মনে হয় না। দেখো, ওরা যদি নিচ থেকে টেনে ধরতো তাহলে তো আগেই অ্যাটাক করতে পারতো। আমার মনে হয় ওরা সিলিংয়েই থাকে, জানো তো। বলে নিচে নামলাম। আলোর সুইচ কোন দিকে থাকে তা জানা আছে, সেদিকে আলো ফেলে এগিয়ে গেলাম। সুইচ দিলাম, শব্দ হলো, কিন্তু আলো জ্বলল না। কি হলো রে, আলো জ্বললো না কেন? বিপ্রতা, লোডশেডিং মনে হচ্ছে। তাহলে কি হবে? টর্চের আলো একটানা জেলে রাখলে আর কতক্ষণ চলবে? তারপর যদি ওরা আবার নেমে আসে? হ্যাঁ, সম্ভাবনা যে নেই তা নয়, কিন্তু কি আর করা যাবে। সুইচটা অন করাই থাক। যদি কারেন্ট আসে তাহলে অন্তত জ্বলবে। তুই তাড়াতাড়ি উঠে আয়। আমি ফিরে এলাম, তক্তাপোষে উঠছি। ঠিক এই সময় বাগানের লেবু গাছটির দিকে চোখ পড়ল। দেখলাম লেবু গাছটিতে কেউ যেন ঝাড়বাতি জেলে দিয়েছে। তফাৎ কেবল একটাই, ঝাড়বাতিতে থাকে আলো, আর এখানে আলোর পরিবর্তে কয়েকশো চোখ জ্বলছে। সে চোখে ঘৃণা, প্রতিহিংসা আর শয়তানি ঝরে পড়ছে। আমি শিউরে উঠলাম। সেই বিষাক্ত চোখগুলি যেন ঝাঁপিয়ে পড়তে চাইছিল। ঠিক সেই সময় আলো জ্বলে উঠল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম প্রায় সঙ্গে সঙ্গেই। তারপর সম্ভবত অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে কখন যে জ্ঞান ফিরেছিল জানি না। বিপ্রদাকে দেখলাম মরার মতো শুয়ে আছে, মুখটা সামান্য হাঁ। আমি ভয় পেয়ে তার নাকের নিচে হাত দিয়ে নিশ্চিন্ত হলাম। না, শ্বাস পড়ছে। উঠে পড়লাম। বেশ বেলা হয়েছে। জানলা দিয়ে ঝলমলে রোদ এসে ঘরে নেচে কুদে বেড়াচ্ছে। টাইম কলের নিচে চৌবাচ্চা ভরি দিয়ে উপচে পড়ছে দেখলাম। চোখ মুখ ধুয়ে এসে খানিকক্ষণ ভাবলাম, কাল রাতে যা দেখেছি তা কি স্বপ্ন ছিল? একটা কথা মাথায় এলো। আমি যদিও তখন কিশোর, তাও বেশ ডাকাবুকো ছিলাম। আমাকে ভয় দেখানো সহজ নয়। ইলেকট্রিক মিস্ত্রিরা কাজের জন্য একখানা কাঠের বড় স্ট্যান্ডওয়ালা মই এনে রেখেছিল। তার উপরে উঠে কাজ করে তারা। ঠিক করলাম সেটা এনে সব ঘরের সিলিংগুলো দেখব একে একে। কিছু তো একটা রহস্য আছে। তাছাড়া এই কিম্ভূত কিমাকার পদার্থগুলো ঠিক কি তা জানা দরকার। যেমন ভাবা তেমনই কাজ। প্রথম বৈঠকখানা দিয়ে শুরু করা যাক। অতএব কাঠের মইখানা বৈঠকখানায় এনে তার উপর উঠলাম। সিলিংটা দেখলাম। বড় কোনো ফাটল নেই, কিন্তু সারা সিলিং জুড়েই সে কাটাকুটি রেখা। ফাটল নয়, নিচ থেকে এই রেখা দেখতে পাওয়া না গেলেও মইয়ে উঠে দেখলাম চুনকাম করা সিলিংয়ে সেই রেখাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে।
আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। সচি, বিপ্রদা যে কখন উঠে পড়েছে বুঝতে পারিনি। এসে দাঁড়িয়েছি ডাইনিং আর বৈঠকখানার মাঝের দরজার চৌকাঠে। তার চোখে মুখে এখনো ভয় আতঙ্ক লেগে রয়েছে, রক্তহীন ফ্যাকাশে মুখ। কেমন একটা ফ্যাসফ্যাসে গলায় জিজ্ঞাসা করলো বিপ্রদা, ব্যাপারটা ঠিক কি ঘটছে সেটাই বুঝতে যাচ্ছে বিপ্রদা। বুঝে লাভ নেই ভাই, ও বোঝা আমাদের কম্য নয়। আরে তুমি ওইসব বুজরুকে বিশ্বাস করো দাদা? কদিন আগে অবধি করতাম না, কিন্তু এখন করি। কাল রাতে ওরা কারা এসেছিল সচি? আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল। ওরা আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল বলে তোমার মনে হয়? হ্যাঁ, নয়তো কি? আমার দম বন্ধ হয়ে আসছিল। গলায় ওরা যেন পিছিয়ে ধরছিল কিছু। কেউ একজন কানের কাছে অদ্ভুত ওরে গলায় কিছু বলে চলেছিল। কি বলছিল এখন আর মনে নেই আমার, কেবল কিছু বলছিল, এটাই মনে আছে। আমি আর বাঁচবো তোরে সচি? বিপ্রদার এই আকুতি শুনে মন খারাপ হয়ে গেল। তাও আমি যথাসম্ভব শান্ত ভঙ্গিমায় বললাম, বিপ্রদা ভয় পাচ্ছ কেন? আমি তুমি দুজনেই আছি। ওরা যেই হোক না কেন কিচ্ছু করতে পারবে না। না রে, আজ বাবা এলে বাবাকে বলবো আমাদের সঙ্গে থাকতে। মেজবৌমা কি পারবেন? মানে যা একটা হেক্টিক শেডিউল ওর। বাবা না এলে হবে না সচি। বাড়ির কেউ না দেখলে আমাদের কথা কেউই বিশ্বাস করবে না। এ বাড়িটা ভালো নয়, এ বাড়িতে নিশ্চয়ই কিছু আছে, আর তারা মোটেও পছন্দ করছে না আমরা এখানে থাকি। কিন্তু কে বলতো? জানি না গো, আমি কিছুই বুঝতে পারছি না, তবে চেষ্টা করে যাচ্ছি। তুই নেমে আয়, আমাকে একটু দেখতে দে। আমি নেমে এলে বিপ্রদা উঠল মইটায়, ভালো করে দেখার চেষ্টা করলো, তারপর বলল, একটা লাঠি বা ওই রকম কিছু পাস কিনা দেখ তো। সেই ঘরে কিছু ছিল না। আমি কিচেনে গিয়ে দেখলাম একটা ভাঙা রড পড়ে আছে। বোধহয় বাড়ি তৈরির সময় কাজে লেগেছিল, তারই টুকরো একটা। সেটাই নিয়ে এলাম। প্রদা সেই রডটা নিয়ে ফাটলের উপর জোরে ঘষতে লাগলো। ঘরময় চুন ঝরে পড়তে লাগলো। বিপ্রদা ভালো করে দেখে বলল, খুব সূক্ষ্ম ফাটল, সিলিংটা ভালো করে বানাতে পারেনি, এখনই ফাটল ধরে গেছে। তবে ফাটল কিন্তু খুব চওড়া নয়, অনেকখানিও নয়, কেমন যেন কাটাকুটি খেলেছে কেউ, তবে এলোমেলোভাবে। কে করলো বলতো? আর ওই নোংরা গা ঘিনঘিনে এলিমেন্টসগুলোই বা এর মধ্যে কি করে সেঁধুলো? এই জানি। বলে আরও কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় বাইরে থেকে মায়ের গলার আওয়াজ পেলাম। মা বাগানের গেটের বাইরে দাঁড়িয়ে, তালা দেওয়া থাকায় ভিতরে ঢুকতে পারছেন না। মা ডাকছিলেন, সচি, বিপ্র, তালাটা খোল, ঘুম ভাঙেনি এখনো? সদর খুলে বাগানের তালা খুলে দিতে মা ঢুকলেন, সঙ্গে টিফিন কারিতে খাবার দাবার। আমরা পরস্পরের মুখ চাওয়াচাবি করলাম। মাকে কিছু বলা যাবে না, তবে মা তো কিছু বুঝলেন নিশ্চয়ই। কি রে, কি হয়েছে? রাতে ঘুমাসনি নাকি? চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে। না না, ঘুমিয়েছি, তবে দেরিতে। ও তাই বল, আমি ভাবলাম বুঝি ভয় পেয়েছিস। নতুন বাড়ি তো, তার উপর এত বড় বাড়িতে মাত্র দুজন, অনেকে ভয় পায়। না না মা, আমরা ভয় টয় পাই না। আর কেনই বা ভয় পাবো? না পেলেই ভালো। এত দারুণ একটা বাড়ি, পাড়াটাও বেশ ভালো, শিক্ষিত ভদ্রজনের বাস, কোনো ঝুটঝামেলা নেই, এখানে ভয় পাওয়ার কারণ নেই কোনো। আমি মাথা নেড়ে সায় দিলাম, বললাম, আচ্ছা মা, বলছি মেজমামা কখন আসবেন? মানে আজই তো শেষ দিন, কাল সকালে আমি বিপ্রদাকে নিয়ে বাড়ি ফিরবো। ভালো মন্দ মানে রেখে রেখো কিন্তু। নে নে, তোকে আর পাকামো করতে হবে না। তুই যেমন আমার ছেলে, বিপ্র তেমন। তাকে কিভাবে খাওয়াতে হবে না হবে আমি যেন জানি না। মেজদাকেও বলবো কাল রাতের খাবারটা খেয়ে একেবারে যেতে। বিপ্র যদি থাকতে চায় কদিন থাকুক। বিপ্রদা তাড়াতাড়ি বলল, না না, আমার এমনিতেই 3-4 দিন কলেজ কামাই হয়ে গেল, আমি রাতে বাবার সঙ্গেই ফিরে যাব। বেশ, হাত মুখ ধুয়ে আয়, গরম গরম পুরি তরকারি আর সিমুইয়ের পায়েস করে এনেছি, খেয়ে নে। লাঞ্চে আজ সিম্পল খাবার, ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা আর ছানার ডালনা, সঙ্গে আলু বোখরার চাটনি।
ব্রেকফাস্টের পর মা চলে গেল গতকালের টিফিন ক্যারিয়ারটা নিয়ে। আমি আর বিপ্রদা মাকে এগিয়ে দিয়ে বৈঠকখানায় ঢুকে দেখি মেঝের উপর ফোঁটা ফোঁটা রক্ত। বিপ্রদা পাঁশুটে মুখ করে বলল, সচি, রক্ত কার রে? আমি কিছুটা ভয় পেলেও এগিয়ে গেলাম রক্তের ফোঁটার দিকে। দেখে ভাবলাম ব্যাপারটা কি। আমাদের কারোর হাত পা কাটেনি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, মাও সম্পূর্ণ অক্ষত। তাহলে আঙুলে নিয়ে মনে হলো রক্ত কি। নাকের কাছে নিয়ে গেলাম, আষ্টে গন্ধ আছে যদিও সামান্য, তবু রক্ত বলে মনে হচ্ছে না। বললাম, সিলিংয়ের ভেতরের লোহায় কোথাও মরচে ধরেছে মনে হচ্ছে। সম্ভবত জলের লাইনে কোথাও লিকেজ আছে, সেখান থেকেই জল চুইয়ে মরিচায় মিশে নিচে পড়ে হয়তো রক্তের মতো লাগছে। তোর যেমন কথা, জলের লাইন সিলিং দিয়ে যায় নাকি? তাছাড়া লাইন তো বাইরে, এ ঘরে জলের লাইন কোথায়? আমি মাথা নেড়ে সায় দিলাম তার কথায়। সত্যিই তো। তাহলে এটা কি? যাকগে, আজকে রাতটা কোনো মতে কাটিয়ে দিই, কাল থেকে আমি নিশ্চিন্ত। তবে বাবাকে পরে আমি সব বলবো। হ্যাঁ, অন্য কোনো কারণেই হচ্ছে হয়তো, পরে জানা গেলে সব ঠিক হয়ে যাবে। হাই, তখন যদি জানতাম কাল এই সময় অনেক কিছুই বদলে যাবে। মেজ মামা এলেন যথারীতি সন্ধ্যা পার করে। এসেই একগাল হেসে বললেন, কিরে, আজ আবার কোনো ঘরের সিলিংয়ে দাগ টাগ দেখা যায়নি তোরে? হ্যাঁ, না না। তা মুখ অমন আমশির মতো করে রেখেছিস কেন দুজনে? খিদে পেয়েছে নাকি? তাহলে চল পার্ক স্ট্রিটের কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। চল, এর সঙ্গে নিজেদের মোটর যখন রয়েছে তখন ভাবনা কি। আমাদের কারোর ইচ্ছে করছিল না। আমরা কোনো উৎসাহ পেলাম না আজ। রাত নামবে একটু পরেই, তারপর কি যে হবে। বাবা, আজ তো এ বাড়িতে শেষ দিন, আমাদের সঙ্গে থাকো না এক রাত। কেন রে, আমাকে থাকতে হবে শেষ দিন এমন কোনো নিয়ম আছে নাকি? আরে না না, নিয়ম না, এমনি থাকো না। কিন্তু তো বিপদে ফেললি। আমি তো এক্সট্রা পোশাক আশাক কিছু সঙ্গে আনিনি। আরে একটা রাত কাটিয়ে দিতে পারবে না? আরে শোবো কোথায়? একটাই তো তক্তপোষ, যা সাইজ তাতে 3 জনের জায়গা হবে বলে তো মনে হয় না। শোনো, তুমি আর সচি তক্তপোষে শোবে, আমি বরং নিচে শুয়ে পড়বো। তা হয় নাকি? ঠিক আছে, আমি না হয় নিচে শোবো, তোদের নিচে শুতে হবে না। কিন্তু মশারি না হলে তো আমি আবার ঘুমোতে পারি না। কিন্তু সেও তো আবার একটাই। আরে ওটাই তুমি নিও, আমাদের দুজনের মশারির মধ্যে শুলে ঘুম আসতে চায় না, এখানে যা গরম। তোর মা চিন্তা করবে, তাকে তো কিছু জানিয়ে আসিনি। ও মা ঠিক বুঝতে পারবে। আরে একটা রাতই তো। ছেলের গলায় সম্ভবত কিছু ছিল। মেজ মামা রাজি হয়ে গেলেন। পার্ক স্ট্রিট অবশ্য ক্যান্সেল হয়ে গেল। আগের দিনের পাইস হোটেলেই খাওয়া দাওয়া সারলাম। মেজ মামাকে শতরঞ্জি পেতে শোয়ার জায়গা করে দেওয়া হলো। আমি আমার মাথার বালিশটা দিলাম। বালিশ না হলে মেজ মামা ঘুমোতে পারবেন না। আর আমি আজ তো ঘুমোবো না ঠিক করেছি, বালিশ দিয়ে কি হবে। ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো। আমি আর বিপ্রদা দুজনে কিন্তু ঘুমোলাম না, জেগেই রইলাম। কারুর মুখে কোনো কথা নেই, নিঃশব্দ রাত। আজ যেন করাত দিয়ে কাঠ চেরার আওয়াজটা বন্ধ পুরোপুরি। মেজে মামা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। তার নাক ডাকার শব্দ ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। সিলিংয়ের আতঙ্কগুলো কি ওই নাক ডাকার আওয়াজেই ভয় পেয়ে গেল নাকি? ভারী মজার ব্যাপার তো। আমি আর বিপ্রদা মাঝে মাঝে সিলিংয়ে টর্চের আলো ফেলে দেখতে লাগলাম কিছু দেখা যায় কিনা। কিন্তু না, অদ্ভুত এই আতঙ্কগুলো একেবারে যাকে বলে স্পিকটি নট। এইরকম করতে করতে আন্দাজ 1টা-1:30টার সময় আমরা ঘুমিয়ে পড়লাম। বুঝিনি তখন ওরা আসলে এটারই অপেক্ষা করছিল। কত রাত তখন জানি না, ঘুম ভেঙে গেল। কেমন একটা গুমোট লাগছিল, বাতাস যেন কমে আসছিল, বুকের মধ্যে চাপ। হাত বাড়িয়ে দেখলাম পাশে টর্চটা রেখেছিলাম, সেখানে সেটা নেই। মানে কোথায় গেল টর্চটা? পড়ে গেল নাকি নিচে? মশারি আছে যদিও, তারপর মনে পড়ল আজ তো মশারি নেই, তাহলে গড়িয়ে নিচেই পড়েছে হয়তো। আমি উঠে বসে নামতে গেলাম, কিসে যেন মাথা ঠুকে গেল দুম করে। খুব জোর লাগলো, অবাক হয়ে গেলাম। মাথা ঠুকবে কিভাবে? ঠুকলেও পাশে ঠুকতে হবে, দেওয়ালে কিংবা জানালায়, কিন্তু উপরে কিভাবে ঠুকতে পারে?
হাত বাড়িয়ে দেখতে গেলাম ব্যাপারটা কি, আর বাড়িয়ে চমকে গেলাম। সত্যি বলছি, এই এত বছর পরেও ভাবলে আমার বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এতক্ষণ এক টানা বলে একটু থামলেন শচীনদা। লালবিহারী বলল, কি দেখলেন? সেই আঁশটে আতঙ্কগুলো আবারও নেমে এসেছে, তাই তো? কিন্তু তারা তো নরম ভিজে ভিজে তুলো আঁশের মতো ছিল। আমি বিরক্ত হয়ে বললাম, আরে তোমরা মাঝখানে ফুট কাটছো কেন বলো তো? শচীনদাকে বলতে দাও না। আপনি বলুন শচীনদা, কি দেখলেন? না, অন্ধকার ঘর হলেও বুঝতে পারলাম যে সিলিংয়ে গত রাতের সেই আষ্টে আতঙ্কগুলো নেমে আসেনি, সিলিংটাই নেমে এসেছে। কি কি? কি? আমরা সমস্বরে চিৎকার করে উঠলাম। হ্যাঁ, ঘরের সিলিংটাই নেমে এসেছে আস্তে আস্তে, চুপি সারে। আর একটু দেরিতে ঘুম ভাঙলে ওটা আমাদের পিষে ফেলতো, তারপর হয়তো নিজের জায়গায় ফিরে যেত। পরের দিন সকালে দেখলে কেউ কিচ্ছু বুঝতে পারতো না কি হয়েছে, কিন্তু দেখতে পেত আমরা তিনজন কোনো কিছুতে পিষ্ট হয়ে মরে পড়ে রয়েছি। আজ অনিল থাকলে নিশ্চয় একটা তর্ক জুড়ত। তারপর কিভাবে বাঁচলেন? প্রবল চিৎকার করে ডাকলাম, বিপ্রদাকে ঠেলা মারলাম। সিলিংটা নামতে নামতে আমার চিৎকার শুনে বুঝি থমকে গেল এক নিমেষে। বিপ্রদার আগে অবশ্য মামা জাগলেন, তার কাছে একটা ছোট টর্চ ছিল, তিনি সেটা জেলে উঠে বসলেন। কি কি হয়েছে রে? কি হয়েছে আবার? ওফ, রাতের বেলা চিৎকার চেঁচেমেচি। তারপর তার চোখ গেল উপরের দিকে। আমরা তক্তপোষের উপর শুয়েছিলাম, মেজমামা শুয়েছিলেন নিচে। সিলিংটা তখন নেমে এসেছিল তক্তপোষের 1 হাত উপর পর্যন্ত। তক্তপোষ মেঝে থেকে ছিল 1.5 হাত উঁচু, ফলে মেজমামা দাঁড়িয়ে না পালাতে পারলেও হামাগুড়ি দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে যেতে পারবেন। আমি তাকে বললাম, মেজমামা, আপনি যেভাবেই হোক হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান মানে একেবারে বাইরে বেরিয়ে যান। সদর খুলে বাগানের গেটের কাছে অন্তত গিয়ে দাঁড়ান, আমি আর বিপ্রদা আসছি। মেজমামা থরথর করে কাঁপছিল। এই অভিজ্ঞতা আমাদের কাছে নতুন না হলেও তার কাছে তো নতুন। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন। চোখের সামনে দেখেছিলেন তার সদ্য কেনা বাড়ির সিলিং নিজের থেকেই নেমে এসেছে। উনি প্রায় আর্তনাদ করে উঠলেন। এটা কি হচ্ছে সচি? হ্যাঁ, সিলিং এমন নিচে নেমে আসলো কিভাবে? আর ওগুলো কি ঝুলছে? ওই দেখ, মাকড়সার ঝুলের মতন ধোয়া ধোয়া। ওরা কে বা কি আমরা কিচ্ছু জানি না মেজমামা, এখন এসব বলার সময় নয়। প্রাণ বাঁচাতে হবে আমাদের। ওরা আর যাই হোক আমাদের বন্ধু নয়, তাড়াতাড়ি এই ঘর থেকে বেরোতে হবে। মেজমামাকে আর বলার সময় নেই। এই বাড়ির সিলিং এভাবেই রাত বিরেতে নিচে নেমে আসে। অবশ্য একা আসে না, এখনো আসেনি, তার সঙ্গীদের নিয়েই নেমে এসেছিল। কালো কালো আঁশের মতো আতঙ্কগুলো তখন হিলহিল করে হাত বাড়িয়ে ছোঁয়ার কিংবা ধরার চেষ্টা করছিল আমাদের। বিপ্রদা ততক্ষণে জেগে উঠেছে, কিন্তু ঘটনা দেখে পালাবে কি? শুয়ে শুয়ে এই ভয়ে থরথর করে কাঁপছে। মেজমামার ছোট্ট টর্চের আলো একটানা জ্বলায়, তার তেজ কমে আসছিল। আমার কেমন মনে হচ্ছিল ওরা তারই অপেক্ষা করছিল। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিলিং আর তার সঙ্গীরা মরণ হানা হানবে বলে। আমি বিপ্রদাকে বললাম, বিপ্রদা, গড়িয়ে নিচে পড়ে দরজার থেকে যেভাবেই হোক পালাও, আমিও তাই করছি। বলেই নিচে ঝাঁপ দিলাম। তখনই ক্ষীণ আলোয় দেখলাম টর্চটা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে আছে। মেজমামা, বিপ্রদা, কুইক, আলো নিভে গেলে সর্বনাশ কিন্তু। বিপ্র, নেমে আয়, পালাতে হবে। আলো যেন না নেভে। বলেই আমি গড়িয়ে ঘরের বাইরে এলাম। মেজমামাও বিপদের গুরুত্ব বুঝে বিপ্রদাকে 1 হাতে টেনে নামিয়ে হামাগুড়ি দিয়ে ঘরের বাইরে আসতে চেষ্টা করলেন। তিনি 1 হাতে জ্বলন্ত টর্চ, আরেক হাতে বিপ্রদাকে ধরে এগোচ্ছিলেন। টর্চের আলো ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছিল। ঘরের সিলিং আগের চেয়ে দ্রুত নেমে আসছিল। ওদের ভিজে গা ঘিনঘিনে আঁশোলা সুরগুলো জড়িয়ে ধরতে চাইছিল মেজমামাদের। বিপ্রদা প্রাণ ভয়ে চেঁচাচ্ছিলেন। সেই অবস্থায় যতটা দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসতে গেলেন তারা, মেজমামা পারলেন। বিপ্রদাও প্রায় বেরিয়ে এসেছিল, সামান্য দেরি হয়ে গেছিল মাত্র। ঘর থেকে বেরোনোর জন্য হাত দুটিতে ভর দিয়ে এসে সবে বেরুচ্ছে, পা দুটি তখনও ভেতরে। সেই মুহূর্তে প্রবল আক্রোশে যেন শিকার ফসকে যাওয়ার হতাশায় কালো আষ্টে এলিমেন্টসগুলো ঝাঁপিয়ে পড়ে তার বাঁ পায়ের থাইয়ের নিচ থেকে 1 খাবলা মাংস তুলে নিল।
তারপর উল্লাসে ফেটে পড়ল। ঘরের মধ্য থেকে করাত দিয়ে কাঠ চেড়ার মতো তীব্র শব্দগুলো তীব্রতর হয়ে উঠল। তখন বুঝতে পারলাম এর আগে শোনা করাতে কাঠ চেড়ার শব্দগুলি আসলে ছিল তাদের আনন্দ উল্লাসের আওয়াজ। আমরা সদর দরজা দিয়ে তখন বেরিয়ে আসছি। তখন সবকটি ঘরের সিলিংই নিচে নেমে আসছিল, আর লাখ লাখ কালো আঁশওয়ালা আতঙ্ক সিলিং থেকে ঝুলতে ঝুলতে। শচীনদা চুপ করলেন। লক্ষ্য করলাম শিউরে উঠলেন এতদিন পরেও। তারপর বিপ্রবাবু শিরে উঠেছিলেন? অনেকদিন সময় লেগেছিল, তবে থাইয়ের নিচ থেকে পচন ধরেছিল, ফলে পা বাদ দিতে হয়। তখন তো এদেশে এমনকি ফরেনেও মেডিকেল সায়েন্স আজকের মতো এত উন্নত হয়ে ওঠেনি। উঠলেও তার খরচ নিশ্চয়ই আমাদের নাগালের বাইরে ছিল। যাই হোক, ঘরের ছেলে প্রাণে বেঁচেছে, এই অনেক। ফলে এ নিয়ে আর বেশি চর্চা করা হয়নি। তা বিপ্রদা এখন কোথায়? বেঁচে নেই, অনেকদিন হলো মারা গিয়েছে। সারা জীবন ওই উলুবেড়েতেই ছিল। ওকে নিয়ে মেজমামা মামির দুর্ভাবনার অন্ত ছিল না। লেখাপড়ায় খুব খারাপ ছিল না বিপ্রদা, তবে তখন সেসব অতীত। ওই ঘটনার পর আর পড়াশোনা করতে পারেনি। মাথার স্থায়ী গোলমাল দেখা দিয়েছিল। অনেক ডাক্তার বুদ্ধি করেও সারানো যায়নি। কিছুতেই ঘরের মধ্যে থাকতে চাইত না। বেচারা। আর বাড়িটা? ও বাড়িতে তারপর খুব স্বাভাবিকভাবেই মেজমামারা ওঠেননি। যারা বাড়ি বিক্রি করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করায় তারা আকাশ থেকে পড়লেন। ও বাড়ি যে ভুতুড়ে কিংবা জমিতে যে কোনো বদনাম আছে তা তারা কোনোদিন শোনেননি। তারা যখন বাড়ি করেছিলেন তখন সেখানে ঝোপঝাড় ছাড়া আর কিচ্ছু ছিল না। বাড়ি বানানোর সময়ও কোনো সমস্যা হয়নি। যার জমি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বয়স্ক মানুষ, এককালের বনেদি বংশ। যদিও অবস্থা এখন পড়তির দিকে, পৈতৃক সম্পত্তি বিক্রি বাটা করে কোনো মতে দিন গুজরানো হয়। তিনিও কিচ্ছু বলতে পারলেন না। পিতৃপুরুষের জমি একলপ্তে ও অঞ্চলে অনেকটাই ছিল। তার বেশিরভাগ আগেই বিক্রি হয়ে গিয়ে ওইটি যা পড়েছিল। কোনো গণ্ডগোল তার আমলে ঘটেনি। তার আগের কোনো ইতিহাস থাকলেও তার তা জানা নেই। মোট কথা হলো, বাড়িটা যে কেন এরকম তার কোনো ঠিক ঠিকানা কেউ দিতে পারেনি। আপনার কি মনে হয়? আপনি তো অলৌকিকে বিশ্বাস করেন না, তাহলে? আমার মনে হওয়াটা যে খুব যুক্তিযুক্ত তা নয়, তবু আমার বিশ্বাস এ পৃথিবীতে প্রতিটি প্রাণী থেকে বস্তু সবারই একটা আয়ুষ্কাল আছে। যেদিন কোনো কিছুর জন্ম বা সৃষ্টি হয় তার অন্তকালও সেই মুহূর্তে ঠিক হয়ে যায়। এই পৃথিবীতে সবই নশ্বর। জীবনকাল বা লাইফ স্প্যান বলতে যা বোঝায় তা জীবদের জন্য যেমন সত্য, জড় পদার্থের জন্য তেমনই সত্য। আমার বিশ্বাস যেগুলিকে আমরা ফাটল ভেবেছিলাম তা আসলে ওই বাড়িটার ভাগ্যরেখা। সে কারণেই অমন কাটাকুটি দেখা গিয়েছিল। ওভাবে সাধারণ ফাটল কখনো বিজ্ঞানের নিয়মেও সৃষ্টি হতে পারে না। দেখো, আমার মনে হয় যে কোনো বাড়ির অন্তকালও তার সিলিংয়ে লেখা থাকে। এই কারণে দেখো না, বেশিরভাগ ক্ষেত্রেই সেজন্য পুরনো বাড়ির সিলিং আগে ধসে পড়ে। সে তো আসলে মাধ্যাকর্ষণের টান তার উপর বেশি থাকে বলে। আমাকে কথা শেষ করতে না দিয়ে শচীনবাবু বলে উঠলেন, জানি না, বললাম তো, এ আমার নিজস্ব যুক্তি। আর ওই কালো আঁশওয়ালা জীবগুলি? ধারণা নেই, তবে তোমরা তো বলো কারোর মৃত্যু আসন্ন হলে নরক থেকে কেউ এসে আগেই বসে থাকে। ওরা হয়তো তারাই। একটা কথা ভেবে দেখেছেন, বিপ্রবাবু যদি শেষে না থেকে আপনি কিংবা আপনার মেজমামা থাকতেন, তারাই ওই আতঙ্কের শিকার হতেন? মনে হয় না। দেখো, আমার মনে হয় শেষ দিন ওদের মেইন টার্গেট ছিল বিপ্রদায়। কেন এমনটা মনে হচ্ছে আপনার? আপনারা সকলে থাকতে উনিই কেন? তার কারণ আমরা কেউ বিপ্রদার মতন বাড়িটাকে খুঁচিয়ে ঘা করিনি। ফাটলের অন্ধকারে কারা আছে তা দেখার জন্য মরিয়া হয়ে উঠিনি। মনে আছে বিপ্রদা লোহার রডটা দিয়ে খুঁচিয়ে সিলিংয়ের অনেকখানি জায়গার চুন তুলে ফেলেছিল? তারপরই রক্তপাতের মতন একটা অদ্ভুত কাণ্ড ঘটে। বাড়িটা এবং অদ্ভুত আতঙ্কগুলো সেই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। ওই জন্য বিপ্রদার উপর এত আক্রোশ। কেউ কেউ চায় চিরকাল তাদেরকে কেন্দ্র করে রহস্য বজায় থাকুক। ওরা হয়তো তেমনই। বুঝলাম, কিন্তু নরম ভিজে আঁশওয়ালা আতঙ্করা কিভাবে প্রাপ্তবয়স্ক একজন যুবকের থাইয়ের মাংস তুলে নেয় আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি তো আগে অনুভব করেননি যে তাদের দাঁত নখ বলে কিছু আছে? আমার মনে হয় স্বভাবটা অনেকটা কুকুর বেড়ালের কাছাকাছি। প্রয়োজন না পড়লে তারা তাদের ধারালো
নখ বার করে না, লুকিয়ে রাখে। এরাও হয়তো তেমনই। কি জানি, অনেক কিছুর উত্তর আমার নিজের কাছেই অমীমাংসিত। সমরেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িটা এখনো আছে? না, মেজ মামারা তো কেউ কোনোদিন থাকেননি। বাড়িটা বন্ধ পড়ে থেকে থেকে পোড়ো হয়ে গেছিল। একদিকের সিলিংও ভেঙে পড়েছিল। তার মধ্যেই দু একটা ঘর কোনো রকম টিকে ছিল, তাতেই কিছু ভ্যাগাবান্ড আশ্রয় নিয়েছিল। শুনেছি সেই সময় একদিন আগুন ধরে গিয়ে পুরো বাড়িটাই পুড়ে যায়। ভ্যাগাবান্ডের দু একজনও। শীতকাল ছিল, গা শেখার জন্য আগুন জেলে বোধহয় ঘুমিয়ে পড়েছিল, তাতেই এই বিপত্তি। পরে 70 সালের দিকে যখন দেশের প্রথম মেট্রো রেলের কাজ শুরু হয়, তখন বাড়িটার যেটুকু অংশ কোনো রকমে দাঁড়িয়েছিল তাও ধসে পড়ে ধুলোয় মিশিয়ে যায়। সত্যি কত আজব আজব ঘটনা যে ঘটে। বাড়িটার রহস্যই থেকে গেল। আগে যে বাড়ি কখনো এমন আচরণ করেনি, সেই বাড়ি আপনাদের সঙ্গে এমন করলো কেন, সেটা ভেবেছেন কখনো? ভেবেছি। আসলে কি জানো, আমরাই হয়তো ভুল ভেবে নিয়েছিলাম। বাড়িটা আসলে তার ভবিতব্যের ব্যাপারে জানান দিচ্ছিল সম্ভবত। সামনে কি কি ঘটতে যাচ্ছে, মাংস পোড়ার গন্ধ সিলিংয়ে নেমে আসা, সে হয়তো আসলে চাইছিল আমাদের সাবধান করতে। যা যা অন্যদের সঙ্গে ঘটেছে, মেজমামারা থাকলে হয়তো সেটাই ঘটতো তাদের সঙ্গে। সেদিক থেকে সে আমাদের সঙ্গে উপকার করেছে বলতে পারো। না হলে আগুনে হয়তো ভ্যাগাবন্ডদের বদলে মেজমামারাই। যাক, বাড়িটার পরমায়ু বেশি ছিল না। কেনার বছর দশকের মধ্যেই সে ধুলোয় মিশে গিয়েছিল। যাই হোক, এখন বুঝলে তো কেন বলছিলাম, ঝাঁ চকচকে বাড়ি দেখেই বিশ্বাস করে বসো না। আগে নতুন বাড়িতে ঢুকে বুঝে নাও সে তোমাকে পছন্দ করছে কিনা। তাকে অনুভব করার চেষ্টা করো। মনে রাখবে, বাড়ি সহজেই আপন করে নিতে পারে তোমাদের, যদি তার তোমাকে পছন্দ হয়। আর হলে সে অনেক কিছু জানান দেয়। ও হ্যাঁ, নতুন বাড়ি কেনাকাটার আগে তার সিলিংটাও ভালো করে দেখে নিও। তার ভাগ্যে কি লেখা আছে তা হয়তো তোমাকে ওই সিলিংটাই বলে দেবে। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন লেখক কিশলয় জানার লেখা সিলিং। গল্পের কথক অর্পণ, বিপ্রদা রাজীব, নবীন সচিন অরিজিৎ, প্রবীণ সচিন সুদীপ্ত, লাল বিহারী উজ্জ্বল, সমরেশ কল্পলাল, মেজ মামা সোমক, সচিনের মা ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।